বিরতির পর ফিরে এলাম টাফ টক বিতর্কে। এবার বলবেন শিলভদ্র দত্ত, সত্যি কি অমিত শাহ সভার পর ঝোড়ো ব্যাটিংয়ে নামবে ভারতীয় জনতা পার্টি? সত্যি কি সিএ এনআরসি সত্যি কি তার তোড়জোড় শুরু হয়ে গেছে? সত্যি কি 2024-এ আবার গেরুয়া ঝড় দেখা যাবে এই পশ্চিম বাংলায়? কি বলবেন শিলভদ্র দত্ত? আমি একটা জিনিস বুঝতে পারছি না, সিএ এর সঙ্গে এনআরসি যোগ করে দেওয়া আছে, একটা কিনলে একটা ফ্রি মতন। আমার মনে হয় দুটো একসাথে অবশ্যই আলাদা। তা আপনারা কেন যোগ করছেন আমি বুঝতে পারছি না, কারণ একবারের জন্য অমিত শাহ এনআরসি বলেছেন বলে আমার মনে হয়নি। সুতরাং সিএ আর এনআরসিকে এক করে দিয়ে কেন আলোচনাটা করছেন এটাই আমি বুঝতে পারছি না। কারণ সিএ একটা আইন, এনআরসি একটা আইন। অমিত শাহ বলেছেন সিএ ভারতবর্ষের আইন, কারণ যেহেতু পাস হয়েছে আইন নিশ্চয়ই সেই আইন কেউ বাদ দিয়ে আটকাতে পারবে না। এটার সঙ্গে এনআরসি যোগ করে দিয়ে আলোচনাটা অটো দিয়ে কেন নিচ্ছেন আমি জানি না। আরেকটা বিষয় হচ্ছে, তখন থেকে শুনে আসি যেটা দুজন বললেন সেটা হচ্ছে, এবং আপনি প্রত্যেকটা সময় একটা জোটের পক্ষে বলেন, আমার এটা ভালো লাগে, একটা সময় একটা যে ঋতব্রতর ওখানে বলতে যাচ্ছি মানে জোটটা আসবে, এটা আমি বলেই আসি। তা সেই জোটের কথা বলতে গিয়ে মমতা ব্যানার্জি এবং অমিত শাহ বা মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীর সঙ্গে জোট হয়েছে, এত খবর, মানে এটা একদম প্রমাণ করে দিলেন আমার অভিষেক এবং সৃজন দুজনে মিলেই, যে বিভিন্ন উদাহরণ দিয়ে যে জোটটা কনফার্ম হয়ে গেছে। আমি বুঝতে পারছি না, জোট যদি কনফার্মই হয়ে যায় তাহলে আবার আই ফুল স্টপ এন ফুল স্টপ ডি ফুল স্টপ আই ফুল স্টপ এ জোটে কেন তাকে ডেকে নিলেন? তাহলে তো গোপন কথা বেরিয়ে আসবে। আপনি জানেন জোট হচ্ছে, অভিষেকও জানছে, সৃজনও জানছে, আপনিও জানছেন জোটটা হয়েই গেছে। নরেন্দ্র মোদী এবং দিদি মোদী জোট, এটা যদি হয়েই গিয়ে থাকে তাহলে আবার সেই মমতা ব্যানার্জির সঙ্গে ওই জোটটা করতে যাচ্ছেন, কারণ আমি বুঝে উঠতে পারছি না, মানে আমার বুদ্ধিতে খাওয়া হচ্ছে না ঠিক মতনভাবে। আর এটা হচ্ছে এক জিনিস। আর দু নম্বর আরেকটা ব্যাপার হচ্ছে, অমিত শাহ চলে গেছেন, ঝোড়ো ব্যাটিং হবে না হালকা ব্যাটিং হবে, এটা জোটের জন্য কাকে বাঁচিয়ে দেওয়া হবে, কাকে হবে কি যেন আলপিন ধরা পড়বে, আর কি পিন যেন একটা বললো যে ও কিংপিন ধরা পড়বে না আলপিন ধরা পড়বে, এত সব কথা। পুরো কেসটাই করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যার এগেনস্টে এটা হয়েছে। তিনি তো সিপিএমের নেতা, প্রাক্তন মেয়র, তিনি এখনও সিপিএম করেন, প্রকাশ্যেই বলেন। তাহলে সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই কথাগুলো কেন বলছেন না? কংগ্রেসের এখন একজন কংগ্রেসের বোধহয় নেই, কপিল সিবাল, আরেকজন তো কংগ্রেসের নেতা অভিষেক মনু সিংভি, যিনি চোরেদের বাঁচানোর জন্য আসেন। সেই অভিষেক মনু সিংভিরা গিয়ে কেন এই কথাগুলো বলছে না যে এই জোট এই ওই সে? আমি বুঝে উঠতে, আমি ঠিক মানে আমি কি বলবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না কেন এগুলো বলছেন না। আর বিষয় হচ্ছে, সবথেকে আরও বড় কথা হচ্ছে মোদি সাম্প্রদায়িক, মোদিজি বিজেপি সাম্প্রদায়িক, বিজেপি এই করছে ওই করছে, হিন্দুত্ব সমস্ত কিছু। আমরা বিজেপি লড়ে কি জাতের ইয়েতে, আমরা লড়ে ভাতের ইয়েতে। আমি সাম্প্রদায়িকতার ব্যাপারটা বুঝতে পারছি না, কোনটা সাম্প্রদায়িক? হিন্দুদের হয়ে বলাটা সাম্প্রদায়িক? আজকে বললা কালী মন্দিরে পাঁঠা বলি হলে ওটা সাম্প্রদায়িক, আর ঈদের সময় পশু বলি হলে ওটা নিয়ে বলা যাবে না, কারণ ওরা নিয়ে বললে ওটা কোনটা সাম্প্রদায়িক আমি ঠিক বুঝে উঠতে পারি না। কারণ সাম্প্রদায়িকতার কথা বললে ধর্ম নিরপেক্ষতার হয়ে বলতে গেলে পরে ধর্মতলার মোড়ে গরুর মাংসকে প্রমাণ করতে হয় যে আমি ধর্ম নিরপেক্ষ, কিন্তু আমি দেখি না তাদের শুয়োরের মাংস খেয়ে বলতে আমি ধর্ম নিরপেক্ষ। আমি ঠিক ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে সাম্প্রদায়িকতা, এই ব্যাপারগুলো আমার ঠিক না মাথায় আসে না। আমার মনে হয় যে ধর্মটাকে নিয়ে খেলা সব থেকে বেশি যারা করছেন তারাই ধর্ম নিরপেক্ষ বলে নিজেদের প্রচার করতে চাইছে। কারণ আপনি যদি ধর্ম নিরপেক্ষ, একটা ধর্মের হয়ে বললে পরে, একটা ধর্মের বিরুদ্ধে বললে পরেই ধর্ম নিরপেক্ষতা হয়। ধর্ম নিরপেক্ষতা কি না, সরস্বতীর নগ্ন মূর্তি আঁকলে তার বিরুদ্ধে যদি কেউ ক্ষোভ প্রকাশ করেন তাহলে সেটা সাম্প্রদায়িকতা, কারণ ওটা শিল্পীর ব্যাপার। কিন্তু আমি সেই শিল্পীকে আমরা দেখি না যে অন্য ধর্মের কারোর সম্বন্ধে নগ্ন ছবি টবি আঁকলে সেটাকে দিয়ে বলার করবেন না, কারণ আমি জানি না এরা কোন দিকে কি হচ্ছে, সাম্প্রদায়িকতা কোনটা অসাম্প্রদায়িকতা কোনটা আমার ঠিক মাথায় আসছে না। আর অমিত শাহ চলে গেছেন ঝোড়ো, সবটাই তো কোর্টে, আজকেও তো আছেন, আজকেও তো আপনারা দেখেছেন যে 4 ঘন্টার মধ্যে ডিসিশন পাল্টাতে হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের বোধহয় চেয়ারম্যানের। কোর্ট যেভাবে, আজকেও মহামান্য বিচারপতি বলেছেন আমি আরেকটা সারদা হতে দেব না, আমরা তো এটা চাই। আজকে কোর্ট যেভাবে, খবরদারি বলবো না, কোর্ট যেভাবে পুরো ব্যাপারটাকে দেখছেন, আমরা তো এইগুলো চেয়েছিলাম, এবং কোর্টের নির্দেশেই সবটা হচ্ছে। 31শে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিতে হবে, সুপ্রিম কোর্টও বলেছে।
আজকে সেখানে দাঁড়িয়ে যদি কেউ করে, পুজোর সময় কিছুদিন কাজ করেনি বলে পুজোর পর সেটা করছে বলে হঠাৎ আপনার মনে হয়ে গেল যে অমিত শাহ এসে বলে শুরু হয়ে গেছে। অমিত শাহ কোথা থেকে জেনে গেছেন যে অমুক বাড়িতে 28 লক্ষ টাকা আছে, 100 বলি শোনা আছে, চলে যান, তার জন্যই এরা চলে গেল? আমি জানি না এটা যে কেন একজন কাউন্সিলরের বাড়িতে ওএমআর সিট থাকবে, আমি জানি না এগুলো। এখন সেগুলো গেলে পরে যদি আপনাদের মনে হয়ে থাকে যে এটা বিজেপির চক্রান্ত, তাহলে আবার অভিষেক বলতে গিয়ে কাকে কাকে অ্যারেস্ট করেছেন, কানি মজিঠজি বলে কৃতিত্ব নিচ্ছেন। তখন সিবিআই অ্যারেস্ট করলে সিবিআই হয়, বিজেপি আমলে সিবিআই অ্যারেস্ট করলে বিজেপি করে। আমি বিষয়গুলোই বুঝতে পারলাম না যে আলোচনাটা কোন দিক থেকে কোন দিকে কীভাবে কী হচ্ছে। আমি একটা জিনিস বুঝি, আমি স্যালুট দিচ্ছি হাইকোর্টকে, আমি স্যালুট দিচ্ছি কোর্টকে, বিচারপতিদের, যে তারা সঠিকভাবে এর আগে যত কিছু হয়েছে সিবিআইয়ের অনেক শুধুমাত্র সারদা নারদা নয়, এখনও অনেক সারা ভারতবর্ষে কেস আছে, সেটা মিটছে না, মেটে নিয়ে চলছে। কিন্তু আমরা কলকাতা হাইকোর্টের বিচারপতিদের কাছে কৃতজ্ঞ যে তারা যেভাবে পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করে নিয়ে বিচার ব্যবস্থাকে ঠিক মতনভাবে ব্যবহার করে এই তদন্তটাকে শেষ করতে চাইছে। কারণ আমরা জানি, আমরা চাই যে তদন্তটা শেষ হোক, দুর্নীতি যদি কেউ করে থাকে সে দুর্নীতিগ্রস্ত মানুষটা জেলে যায়, এটাই আমাদের চাওয়া। সেটা নিয়ে সেটার মধ্যে রাজনীতি ঢুকিয়ে আলোচনাগুলো করতে গেলে হয়তো হাততালি পাওয়া যাবে, হয়তো অনেক কিছু বলা যাবে। কেউ বলতে পারবেন জোট হচ্ছে, কেউ বলতে পারবেন আমরা আমাদের পথে আছি, বিজেপি অন্য পথে যাচ্ছে, কিন্তু তারাই আবার হাত মিলিয়ে দিয়ে গান গাইছেন, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। ওখানে গিয়ে বলছেন, আবার আমি শুনলাম যে বড় ডাকাতের বিরুদ্ধে লড়তে গেলে চোরেদের সঙ্গে হাত মেলানো যায়, কে বড় ডাকাত, কে বড় চোর, কে কোথা থেকে করছে সব জানি না। সেই বিষয়গুলোর বিষয় হচ্ছে, আমার মনে হয় যে পশ্চিম বাংলায় যে অবস্থা চলছে, পুরো বিচার ব্যবস্থার উপরে আমরা নির্ভরশীল হয়েছি, এবং তারা যেভাবে তদন্ত করাচ্ছেন সেই তদন্তের ফল আসুক। রাজনীতি করতে গিয়ে আর এসবগুলো কথা বলে এইসব ব্যাপারগুলো করে দিয়ে হয়তো নিজেকে টিভির পর্দায় বলা যাবে, কিন্তু মানুষ বুঝতে পেরেছেন যে কারা জোট করতে চাইছেন, সব জানার পরেও, দুর্নীতিগ্রস্ত জানার পরেও, এখানে ডাকাতরানি বলার পরেও তার সঙ্গে হাত মেলাতে বসছেন। এখানে বলছেন উনি জোট করেছেন, এখানে বলছেন যে দিদি আর মোদি জোট মিলিয়ে গেছে, ওখানে গিয়ে হাত মেলাচ্ছেন। এগুলো সব যেন একটা ক্যামোফ্লেজ তৈরি করা হচ্ছে তো নিজেদের রক্ষা করার জন্য। এবং কংগ্রেস এখনও আমি জানি না যে জোটফোট হয়ে গেলে পরে, কারণ এখানে দেখছি কংগ্রেস চিৎকার করছে দুর্নীতির বিরুদ্ধে লড়বো, ওখানে আবার শুনলাম সোনিয়া গান্ধী বলছেন, রাহুল গান্ধী বলেছেন যে এই ভোটের রেজাল্টটা বেরোনোর পর সব ক্ষোভ দুঃখ অভিমান দূর করে নিয়ে আমরা এক হয়ে যাব। তখন আবার আমি জানি না যে তৃণমূল আর অভিষেক আর রাজীব একসঙ্গে মঞ্চে উঠে পড়বে কিনা যে ভোট দিন জোট খাই, বুঝতে পারছি না। তখন আবার সৃজনের মুশকিল হবে কিনা, যে এখন পাশাপাশি বসে কথাবার্তা বললেও সেদিন আবার আলাদা করে করতে হবে কিনা আমি জানি না। নমস্কার। খুব সুন্দরভাবে বললেন। অবশ্যই এনআরসি আর সিএ এক জিনিস নয়, এটা আমরা সবাই জানি, কিন্তু কোথাও কি তাহলে এই সিএই কি তাহলে হয়ে যাবে ম্যাজিক ব্যাটন? অর্থাৎ কোথাও এই পশ্চিম বাংলায় খুব গুরুত্বপূর্ণ জায়গা পেতে চলেছে 2024 লোকসভা নির্বাচনের আগে। আপাত দৃষ্টিতে তৃণমূল কংগ্রেস এবং এই সভাতে সবচেয়ে সুবিধাজনক জায়গায় যিনি আছেন তিনি হচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তার কারণ এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি মুখ যে তৃণমূল সুপ্রিমোর ঠিক উল্টোকে দিকে দাঁড়ানোর জন্য কোনো মুখ কেউ হাজির করতে পারেননি। আবার এটাও ঠিক, ভোটের পরিসংখ্যানে এতটাই তারা এগিয়ে আছে যে আশেপাশে কেউ নেই, এটাও ঠিক। কিন্তু বারবার যে স্লোগান উঠছে, চোর চোর স্লোগান উঠছে, এবং বারবার তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ওদের যদি সিবিআই থাকে, ইডি থাকে, আমাদেরও সিআইডি আছে, আমাদেরও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আছে। কিন্তু মুশকিল হচ্ছে আরও অনেককে ছেড়ে দিলেও এখনও 5-0 গোলে হাঁটছে এ রাজ্যের শাসক। তার কারণ 5-5 অত্যন্ত প্রভাবশালী নেতা তারা এই মুহূর্তে শ্রীঘরে আছে। কোথাও সামাজিকভাবে শাসকের বিরুদ্ধে বারবার চোর চোর বলে গুলিয়ে দেওয়া হচ্ছে না তো? তাহলে কি খুব খুব কঠিন পরিস্থিতিতে শাসক আছে মধ্য গগনে? 2024 অর্থাৎ ডিসেম্বরে শীত পড়বে কিনা আমরা জানি না, কিন্তু ইডি, সিবিআই, কেন্দ্রীয় এজেন্সির ভয়ে কাঁপছে কি রাজ্যের শাসক? কি বলবেন রাজীব বন্দ্যোপাধ্যায়? এত কঠিন অবস্থা আগে কখনো এসছে কোনো শীতে তৃণমূল কংগ্রেসের? রাজনীতি যারা করে তারা মোটামুটি সব রকম যুদ্ধের জন্যই তাদের প্রস্তুত থাকতে হয়।
রাজনীতি একটা তো লড়াই, কিন্তু আমি বুঝতে পারছি না যে মানে কিভাবে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করব। মানে এত রকম মানে বলতে পারি যে আপনার এজেন্ডা, এত রকম এজেন্ডা, মানে একটার সাথে আর একটা এমনভাবে জড়িয়ে রয়েছে, কোনটা বলবো, কোনটা ধরবো, কোনটা ছাড়বো, এটা বলা খুব মুশকিল। তো যাই হোক, চেষ্টা করব, আমারও ঠিক মাথার মধ্যে নেই যে কোনটা দিয়ে শুরু করি। তবে একটা জিনিস পরিষ্কার যে অমিত শাহজির সভা হয়েছে, আমরা সবাই দেখেছি, এবং ন্যাচারালি অমিত শাহজির এই সভাতে আমি জানি না কেন, এটা শিলদারা ভালো বলতে পারবেন, এর আগে অমিত শাহজির সভায় যেরকম একটা ঝাঁজ থাকে, সেই ঝাঁজ কিন্তু এই সভায় আমরা সেইভাবে লক্ষ্য করিনি। এবং এর আগে যেমন অমিত শাহজি যখনই আসেন নির্বাচনের আগে বিশেষ করে এলে তিনি একটা করে একদম টার্গেট দিয়ে যান, এবং এর আগেও যে এসেছিলেন উনি তখন একটা টার্গেট দিয়ে গেছিলেন যে 35টার নিচে নামা যাবে না, 35টা চাই। ঠিক সেই রকম আমি দেখলাম না এই সভাতে এরকম কোনো টার্গেট, 1 নম্বর। 2 নম্বর, আমি যেটা লক্ষ্য করেছি যে অত্যন্ত সংক্ষেপে তিনি তার বক্তৃতাটা শেষ করেছেন, যেটা সবার বিরুদ্ধে অন্য সময় বেশ অনেকটা ধরে বলেন। এখানে খুব তাড়াহুড়ো করে তিনি সভাটাকে শেষ করেছেন। এবং আমার যেটা মনে হয়েছে আপাত দৃষ্টিতে, যে ভারতীয় জনতা পার্টি এখানে নিশ্চিতভাবে এইটুকু অন্তত উপলব্ধি করেছে, একে নিজেরা নানা রকমভাবে গোষ্ঠীদ্বন্দ্বে জীর্ণ, এ বিষয়ে কোথাও কোনো সন্দেহ নেই। আমরা বিগত দিনেও দেখেছি কী রকম গোষ্ঠীদ্বন্দ্ব ভারতীয় জনতা পার্টির মধ্যে রয়েছে। ভারতীয় জনতা পার্টির সল্টলেক অফিসের গেট ভেঙে জোর করে ঢুকতে চেয়েছে। মুরলীধর সেন লেনের পার্টি অফিসেও আমরা একের পর এক দেখেছি যে কিভাবে বর্তমান সভাপতি এবং অন্যান্য যারা তাদের আধিকারিকরা রয়েছেন, সাংগঠনিক যারা দায়িত্বে রয়েছেন, তাদের ছবির উপরে জুতো থেকে শুরু করে কীরকম নাটকীয় সেই পর্ব গেছে আমরা সবাই মোটামুটি টিভির পর্দায় দেখেছি। এবং এটাও অস্বীকার করার জায়গা নেই যে বিগত উপনির্বাচনগুলোর ফলাফল সবকটায়, যেমন বিগত উপনির্বাচনের ফলাফলে যেমন বাম কংগ্রেসও ধরাশায়ী হয়েছে ধূপগুড়িতে, এবং সেই ধূপগুড়ির বাই ইলেকশানে ভারতীয় জনতা পার্টি যেখানে 21 সালে জিতেছিল, সেই জায়গা থেকে বর্তমানে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টিকে হারিয়ে জয়ী হয়েছে ধূপগুড়ির বাই ইলেকশানে। এবং পঞ্চায়েত ইলেকশানেও আমরা সাইমালটেনিয়াসলি দেখেছি যারা বড় বড় কথা বলতো তারা এবারে কেউ অন্তত সেইভাবে বলতে পারবে না যে নমিনেশন দিতে পারিনি ইত্যাদি ইত্যাদি। তো সেই জায়গা থেকেও পঞ্চায়েত ভোটের ফলাফল মোটামুটি সবটাই দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষে গেছে। এবং এটা অস্বীকার করার জায়গা নয় যে ভারতীয় জনতা পার্টি এখানে অন্তত কেন্দ্রীয় নেতৃত্ব বলুন এবং রাজ্য নেতৃত্ব, আমার মনে এটা অন্তত উপলব্ধি করেছে যে মানুষের হৃদয়ে যে কোনোভাবেই হোক, মানুষের হৃদয় এখনও ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারেনি। এবং অন্যদিকে সাংগঠনিক ত্রুটিও ব্যাপক আকারে রয়েছে, সেটা আমরা বিগত নির্বাচনগুলোতেও দেখেছি। এমনকি আমি মনে আছে ধূপগুড়ি বাই ইলেকশানে, যেহেতু আমি গেছিলাম ধূপগুড়ির বাই ইলেকশানে, ওখানে তৃণমূল কংগ্রেসের যিনি প্রাক্তন বিধায়ক ছিল, প্রার্থী ছিল, তাকে দলে নেবার পরেও এক প্রস্ত গণ্ডগোল হয়েছে এবং ভেবেছিল তাকে নিলে বোধহয় বিরাট একটা লাভবান হবে, সেটাও হয়নি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাংগঠনিকভাবে আমি মনে করি ভারতীয় জনতা পার্টি অনেক অনেক পিছিয়ে রয়েছে। এবং বিভিন্ন জায়গায় তারা এইটুকু অন্তত বুঝতে পেরেছে, এক, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে যেভাবে তিনি উন্নয়ন করছেন, সেই উন্নয়নের এটাই উঠতে না পেরে মানে তার পাল্টা তাদের কাছে কিছু নেই। সাংগঠনিকভাবে তারা পিছিয়ে রয়েছে, গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, এবং সার্বিকভাবে যেভাবে তৃণমূল কংগ্রেস একের পর এক রাজনৈতিক কর্মকাণ্ড, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে সঙ্গে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার, এবং যেভাবে একদিকে যদি আমাদের দলের মানে সব কিছুই হন মমতা বন্দ্যোপাধ্যায়, হৃদয় বলুন অন্তর বলুন, তাহলে তার যোগ্য সেনাপতি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিকভাবে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেটাতে এইটুকু পরিষ্কার হয়ে গেছে যে বাংলার বুকে যে তৃণমূল কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেস থাকবে। এবং ভারতীয় জনতা পার্টি এইটুকু উপলব্ধি করেছে যে আর যাই হোক সোজাসুজি লড়াই করা যাবে না, তাহলে কি করতে হবে না, তারা এখন বুঝতে পেরেছে তাদের সাংগঠনিক ভিত্তি দুর্বল, সংগঠন অত্যন্ত কাঁচা, কি করব না কেন্দ্রীয় এজেন্সি নামাতে হবে। এবং কেন্দ্রীয় এজেন্সিটাও আমাদের কাছে আমার মনে হয়েছে যতদূর, যে যেভাবে ভারতীয় জনতা পার্টির অনেকগুলো ধরুন শাখা সংগঠন হয়, এখন কেন্দ্রীয় এজেন্সি অনেকটা ওই
শাখা সংগঠনের ভূমিকা নিয়ে নিচ্ছে। এদের যেমন যুব মোর্চা আছে, মহিলা মোর্চা আছে, তেমনি এখন কে একটা সিবিআইডিরও একটা কেন্দ্রীয় এজেন্সি মোর্চা হয়ে গেছে। সেই মোর্চাও এখন চেষ্টা করছে কিভাবে ভারতীয় জনতা পার্টিকে এই বাংলার বুকে তাদের একটা জায়গা করে দেওয়া হয়। এই জন্য ঝোড়ো ব্যাটিং, যেই একটা মোটামুটি এসপ্ল্যানেডের ওই জনসভাতে একটা ফ্লপ শো হলো, সেইটাকে ঢাকার জন্য কোনো একটা রচনা হয়তো হয়েছে, পরিকল্পনা হয়েছে, যে পরিকল্পনা থেকে রাতারাতি আবার। আর সবথেকে বড় কথা, আমি তো জানি না, আমি তো এর আগে নিশ্চয়ই অনেকে এই মানে গোয়েন্দারা কিভাবে কাজ করে, কেন্দ্রীয় এজেন্সি কিভাবে কাজ করে, এগুলো আমরা ছোটোবেলা থেকে বই পড়ে নানা রকম গোয়েন্দা রহস্য ইত্যাদি পড়ে ব্যোমকেশ টোমকেশ ইত্যাদি পড়ে অনেক কিছু জানতাম। এইরকম আমরা জানি না যে শাসক দল ঠিক করে দেয় যে কোন মাসে কি হবে, কোন তারিখে কি ঘটতে চলেছে, কোন দিনে কি হতে চলেছে, আর সবই সূত্র। একটা অদ্ভুত, মানে একদম এটা যতটা না মানে তদন্ত, তার থেকে বেশিটাই আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা মিডিয়া ট্রায়াল হচ্ছে। মানে একটা সূত্র বলে এমন ভাসিয়ে দেওয়া হচ্ছে একটা বাজারের মধ্যে, সে সূত্রটা কি? আমি তো তদন্ত করবে অত্যন্ত গোপনে, কাউকে কিচ্ছু বুঝতে দেবে না, হঠাৎ করে কিছু হবে। এখানে তো আমরা দেখতে পাচ্ছি সব আগাম পূর্বাভাস, যেমন আবহাওয়ার পূর্বাভাস যেমন দিয়ে দেয়, আগামী 24 ঘন্টায় এই হতে চলেছে, আগামী 15 দিনের আবহাওয়া এরকম হবে, ঠিক সেই রকমভাবে পূর্বাভাস দিয়ে দেওয়া হচ্ছে একটা সূত্র মারফত, বিভিন্ন জায়গায় ভাসিয়ে দেওয়া হচ্ছে যে এই হতে চলেছে। সুতরাং এগুলো নিয়ে আমি আবার বলছি, যে কথাটা শিল্লা বলছিলেন, অন্যরা বলছেন, আমি একদম একমত। আমার বক্তব্য যে রাজনৈতিক প্রতিহিংসা যেন না হয়। আজকে আমাকে বলুন তো একটা পরিসংখ্যান, এই এনডিএ সরকার আসার পরে বিগত দিনে 118 জন বিরোধী রাজনৈতিক নেতা নেত্রীদের তদন্ত হচ্ছে, তার মধ্যে সর্বাধিক হচ্ছে তৃণমূল কংগ্রেস, 30 জন। আমার বক্তব্য, সারা ভারতবর্ষে যতই কেন্দ্রীয় এজেন্সি ঘুরছে, তার 95% হচ্ছে বিরোধী নেতা নেত্রীদের বিরুদ্ধে। এবার আমায় বলুন যে ঠিক ভোটের মুখে আমরা দেখতে পেলাম রাজস্থান, এই 5টা রাজ্যে ভোট হচ্ছে, ভাবুন মানে ভারতীয় জনতা পার্টির কী অবস্থা, যে রাজস্থানে ভোটের মধ্যে অশোক গেহলটের ছেলেকে আমরা জানেন তদন্তের মুখোমুখি হতে হয়েছে, কী তল্লাশি হয়েছে। সাইমultaneously 36গড়ে যাতে ক্ষমতা দখল করা যায়, তার জন্য বর্তমান মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন, তার বিরুদ্ধে একটা লটারি কেলেঙ্কারি নিয়ে সঙ্গে সঙ্গে তাকেও যত রকমভাবে হেনস্থা করা যায়। অর্থাৎ ঠিক বেছে বেছে বিরোধী শাসিত রাজ্যগুলোতে ভোটের মুখে, আপনারা আমায় বলুন না, আমি যদি এখন প্রশ্ন করি কোথায় গেল, একটু আগে উনি বলছিলেন বিচারকের কথা, যে বিচারক বলছেন যে এটা সারদা কেলেঙ্কারির মতো হতে দিতে চাই না। তো আমরাও তো চাই, সারদা কেলেঙ্কারি বা এরম হলো কেন? সারদাতেও তো সুদীপ্ত সেন অনেক কিছু বলেছিল, তার কি হলো? নারদা এরম হলো কেন? ব্যাপম কেলেঙ্কারির এরম হলো কেন? ইয়েদিউরাপ্পার বিরুদ্ধে ওই কর্ণাটকের খনি কেলেঙ্কারি, সেখানে এরম হলো করে। আরও তো অনেক জায়গায় রয়েছে, শুধুমাত্র বেছে বেছে বিরোধী রাজনৈতিক দলদের কেন ধরা হচ্ছে? আজকে বলুন তো, এই তামিলনাড়ুতে 5 জন ডিস্ট্রিক্ট কালেক্টরকে ডেকে হেনস্থা করা হচ্ছে। তাহলে এইরকম যদি অভিযোগ থাকে, তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কোথাও এরকম অভিযোগ নেই? এগুলো তো আমাদেরকে ভাবাচ্ছে। আর সেই সঙ্গে সঙ্গে আবার ঠিক আমরা কি দেখতে পাচ্ছি, যে আবার ঠিক ভোটের মুখে এসে আবার একটা ওই এনআরসি তো নেই, ছেড়ে দিন, সিএ এর একটা ওই ঠিক মানে ওই ভোটের গিমিক বলে না, ভোটের জুজু, এই যে দেখিয়ে দেওয়া হয়, ঠিক ভোট আসে আর একটা করে জুজু, একটা করে গিমিক বার করা হয়। আজকে আমি তো শিলদাকে জিজ্ঞেস করবো, 19 সালে তো পাস হয়ে গেল, 4 বছরে যারা কথায় কথায় 370, কথায় কথায় কি মহিলা বিল, কথায় কথায় এটা করে দিচ্ছি, কথায় কথায় কেউ কেউ বলে দেন যে আমরাই আছি একমাত্র এই ভালো কাজগুলো করার জন্য। তা কোথায় গেল 4 বছরে সিএ রুল ফ্রেম করা গেল না? এটাতে কি শুধুমাত্র ভোটের গিমিকের জন্য? এই প্রশ্নটা তো আমরা করছি বাংলার মানুষের। আর সব থেকে বড় কথা, কিভাবে দেখাবেন আপনারা? এবং আপনারা তো সবার সাথে প্রতারণা করছেন, সিএ দিয়ে সবার সাথে প্রতারণা। কেন? আপনারা নিজে বুঝে গেছেন যে সিএ যদি সত্যিকারের রুল ফ্রেম করে করা যায়, তাহলে আসামে প্রথম এবার বিক্ষোভ শুরু হবে। শুধু আসাম না, এটা যেমন জাতীয় পরিপ্রেক্ষিত একটা রয়েছে, আন্তর্জাতিক স্তরেও কিন্তু এই সিএ নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক রয়েছে। এবং আজকে তো সত্যি কথা বলতে গেলে সার্বিকভাবে যেমন দেশের একটা সার্বিক অবস্থা খুব খারাপ, যেখানে বেকারত্ব রয়েছে, যেখানে মানুষের জিনিসপত্রের দাম মূল্যবৃদ্ধি কোথায় গিয়ে পৌঁছেছে, ডলারের দাম কোথায়,
মানে টাকার দাম তলানিতে পৌঁছেছে। আজকে আপনারা বলুন তো, এখানে স্বাধীনভাবে মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে কথা বলতে পারছে না, স্বাধীনতা নেই সংবাদ মাধ্যমের। এই যেখানে চারিদিকে একটা নৈরাজ্যের বাতাবরণ চলছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে ভারতীয় জনতা পার্টি মানুষের মানে মাথাটাকে অন্যদিকে ঘোরানোর জন্য, যুক্তি অন্যদিকে খাড়া করার জন্য কখনো কখনো এইসব সিএ নিয়ে এসে শুধুমাত্র ভোট নেওয়ার একটা কৌশল। আজকে আমায় বলুন না, মতুয়াদের সাথে তো আমার মনে হয় এরা প্রতারণা করছে। আমার তো মনে হয় মতুয়া সম্প্রদায়ের মা ভাই বোনেরাও আজকে এদের দ্বারা প্রতারিত। কতবার প্রতারিত হবে আমি জানতে চাই। সিএ দিয়ে নাগরিকত্ব তো দিয়েছে, আধার কার্ডটা কি, ভোটার কার্ডটা কি? যারা এখানে ভোট দিচ্ছে তারা কি আমাদের নাগরিক নন? যারা আমাদের পাসপোর্ট হোল্ডার তারা কি আমাদের নাগরিক নন? এইগুলো বোকা বানানোর একটা কৌশল এবং ঠিক ভোটটা নেবার কৌশল। বাংলার মানুষ কিন্তু এগুলোকে ভালোভাবে বুঝেছে। আমার মনে হয় আগামী দিনে ঠিক মতো তার জবাব দেবে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই অভিষেক বাবু, সৃজন বাবু এক এক সময় এক এক রকম কোনো সেটিংয়ের তথ্য দিচ্ছে। আমার তো মনে হয় সেটিং যদি হয়, 2021 সালে তো আমরা দেখেছিলাম যে ভারতীয় তৃণমূল কংগ্রেস বলে তো ভারতীয় জনতা পার্টিকে সেই সময় ক্ষমতায় নিয়ে আসার জন্য কারা সেটিং করেছিল। সেই সেটিং তো তখন ভারতের জাতীয় কংগ্রেস আর ভারতীয় কমিউনিস্ট পার্টি করেছিল বলে আজকে এই অবস্থা এসছে, শূন্য হয়ে গেছে। আজকে এরা দুজনে মিলে সেটিং করেছে বলে আজকে ধূপগুড়ির বাই ইলেকশানে কী অবস্থাতে কোনো জামানতটাও নেই। আজকে এই সেটিং হয়েছে বলেই কিন্তু বাংলার মানুষ এই সেটিং তত্ত্বটাকে একদম বলতে পারেন বেটিংয়ের মতো ছুঁড়ে ফেলে দিয়েছে। সুতরাং সেটিং যদি হয় তাদের মধ্যে সেটিং হয়েছে। আর আজকে এখানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টিকে যদি কেউ হারাতে পারে সেটা তৃণমূল কংগ্রেস পারে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পারে। এর বাইরে কেউ দেখাতে পারেনি। অন্যান্য বহু রাজ্যে নির্বাচন হয়েছে, সেখানে ভারতীয় জনতা পার্টি ড্যাং ড্যাং করে এসছে, কিন্তু যেখানে বিজয়ের রথ থেমেছে সেটা কিন্তু এই বাংলাতেই বিজয় রথ থেমেছে। এবং আগামী 24-এর লোকসভার কথা ঋতব্রতদা বারবার বলছেন, এবং আমার দৃঢ় ধারণা আগামী 24-এর লোকসভা নির্বাচনেও এখানে ড্যাং ড্যাং করে তৃণমূল কংগ্রেসই বেরোবে। সুতরাং হয়তো হতে পারে এখন রাজনৈতিক প্রতিহিংসা চলছে, আমরাও বুঝছি যে রাজনৈতিক প্রতিহিংসা তৃণমূলের উপরে হবেই, কারণ এখানে অন্য কোনো রাস্তা নেই। রাজনৈতিক প্রতিহিংসা করে যদি ভাবছে যে নির্বাচনী বৈতরণী যদি পার হওয়া যায় তার একটা রাস্তা খোঁজার প্রক্রিয়া চলছে। কিন্তু এই রাজনৈতিক প্রতিহিংসা আমরাও চাই তো। 16 মাস লাগছে কেন? এই তো বলা হয়েছিল 11ই সেপ্টেম্বর নাকি একটা বড় দিন। আমি তো জানি না বড়দিন ক্রিসমাস ডে, আমরা ভাবি বড়দিন 25শে ডিসেম্বর। আমরা তো মাঝে দেখছিলাম সংবাদ মাধ্যমে বলছে যে বিভিন্ন সূত্র, আবার সেই সূত্র সেই মিডিয়া ট্রায়াল, যে 11ই সেপ্টেম্বর একটা বড় দিন, অনেক কিছু নাকি ফাঁস হবে। তো 11ই সেপ্টেম্বর চলে গেল, 11ই নভেম্বর চলে গেল, আবার একটা 11ই ডিসেম্বর আছে, আবার একটা ডিসেম্বর নামে একটা জুজু চারিদিকে আমরা দেখতে পাচ্ছি। ডিসেম্বর ডেডলাইন ইত্যাদি ইত্যাদি চলছে। সেটা আমরাও চাই যে দেখুন, যদি কেউ দোষ করে থাকে, আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেস কখনো বলছে না, কেউ দোষ করে থাকলে জিরো টলারেন্স, এখনও বলছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তদন্ত যতক্ষণ না হচ্ছে, তদন্ত যতক্ষণ সে একটা গতি না পাচ্ছে, সে একটা তার অভিমুখ না হচ্ছে, তদন্ত ফাইনাল যতক্ষণ না হচ্ছে, আপনি জোর করে করে বলে দেবেন এরা চোর, এরা চোর, এরা চোর, এরা চোর, এরা চোর, এটা তো কোনোদিন হতে পারে না। আগে তদন্ত, সে তদন্ত কত বছর ধরে চলবে? তদন্ত কি 20 বছর ধরে চলবে? তদন্ত কি 10 বছর ধরে চলবে? তারও তো একটা সময় সীমা আছে। সুতরাং এইগুলো নিয়ে যেন সবাই অবশ্যই বোঝে ব্যাপারটা। রাজীবদা, আমাকেও একটু সময়, রাজনীতি হলো। রাজীবদা, আমাকেও একটু সময়ের শাসন মেনে নিতে হচ্ছে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো। শিলভদ্র দত্ত খুব পরিষ্কার বলেছেন, রাজীববাবুও বলেছেন, এতগুলো প্রসঙ্গ কোনটার জবাব দেব। এবার সত্যি আমরা ফিরে আসবো একেবারে পিন পয়েন্টেড, অর্থাৎ বাংলার মানুষ জানতে চায় ডিসেম্বরে কতগুলো আলপিন যাবে, কোনো কি কিংপিন আসবে? সৃজনের ভাষায় বললাম, মানুষ জানতে চায় ডিসেম্বর, জানুয়ারি, বছর শেষে বছর শুরুতে সত্যি কি তাহলে আরও কেউ গ্রেফতার হবে? এ বিষয়ে আলোচনা করব। এবং দ্বিতীয় পর্বে আলোচনা করব একটি বিষয়ে, সিএ হলে কার সুবিধে কার অসুবিধে, সত্যি কি সিএ লাগু হবে নাকি আবার সেই সিএ জুজু দেখানো হচ্ছে রাজীবদার ভাষায়। একটা ছোট্ট বিতর্ক, এই বিতর্কে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। দেখতে থাকুন টাফ টক বিতর্ক।